নমস্কার, আমি তন্ময়। আজকে কিন্তু আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে, কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের যা সমস্ত প্রশ্ন আছে আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট করে দিতে পারবো। তবে দেখুন, সব প্রশ্ন অ্যাকচুয়ালি আমি বলছি ঠিকই, কিন্তু কমপ্লিট করা একদম পসিবল না। যদি কোনো প্রশ্ন বাকি থাকে বা আপনার কোনো ডাউট থাকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে, আপনি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের সেটা রেসপন্স করব। প্রথম প্রশ্ন আসছে আমাদের কাছে যে মিউচুয়াল ফান্ড আপনি কোথা থেকে নেবেন, ঠিক আছে, কোন জায়গা থেকে নেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাংক, এজেন্ট আর ব্রোকার। তো এখানে আপনি কোন জায়গা থেকে নেবেন মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি যদি নিতে চান, আপনি কিন্তু ব্যাংক থেকেও নিতে পারেন, এজেন্ট থেকেও নিতে পারেন, ব্রোকার থেকেও নিতে পারেন। দেখুন, মিউচুয়াল ফান্ডে কি হয়, মিউচুয়াল ফান্ডে একটা এএমসি থাকে, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আপনি যে কোনো জায়গা থেকেই যদি আপনি মিউচুয়াল ফান্ড বাই করেন, সেক্ষেত্রে টাকা কিন্তু সেই এএমসির কাছে অবশ্যই আসবে, ঠিক আছে। সে যদি আপনি ব্যাংক থেকে যদি বাই করেন, সেক্ষেত্রেও সেটা এএমসির কাছে আসবে। যদি আপনি এজেন্ট থেকে বাই করেন, এজেন্ট মানে হচ্ছে ডিস্ট্রিবিউটার, ঠিক আছে, ডিস্ট্রিবিউটার। তো ডিস্ট্রিবিউটর থেকেও যদি মিউচুয়াল ফান্ড নেন, সেটা কিন্তু এএমসির কাছে আসবে। যদি আপনি ব্রোকার অ্যাপ, ব্রোকার বলতে আমরা কাদের কথা বলবো, ব্রোকার মানে বলতে আমরা কিন্তু বিভিন্ন পপুলার ব্রোকার যেমন হচ্ছে গ্রোথ, জিরোধা বা অ্যাঞ্জেল ওয়ান, ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ান, এরা কিন্তু মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে। তো সেই টাকাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এএমসির কাছেই আসবে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে মিউচুয়াল ফান্ড বাই করতে পারেন। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা আনসার দিয়ে দিলাম যে মিউচুয়াল ফান্ড আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে আমরা বাই করতে পারি। দ্বিতীয় প্রশ্ন আসছে যে আলাদা আলাদা জায়গা থেকে যদি মিউচুয়াল ফান্ড আমি বাই করি, তাহলে কি কোনো সমস্যা আছে? দেখুন, কোনো রকম সমস্যা নেই। কেননা আমি আবার বলছি একই প্রশ্ন, যে মিউচুয়াল ফান্ড যখন আপনি বাই করছেন, ব্যাংক থেকে বাই করছেন, আপনি ধরুন এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড বাই করছেন, তো সেক্ষেত্রে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড যদি আপনি বাই করেন, সেই টাকাটা কিন্তু আপনার এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেই যাবে। ওকে, ডিস্ট্রিবিউটার কাছ থেকে বাই করলে আপনি সেখানেই যাবে, বা অ্যাপ থেকে বাই করলে আপনি সেখানেই যাবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গা থেকে বাই করুন, কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনার ফোলিও নাম্বারটা ঠিক আছে কি না। একটা ফোলিও নাম্বার পাওয়া যায়, সেই নাম্বারটা কিন্তু আপনি অনলাইনে সার্চ করে এএমসির ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে দেখে নিতে পারেন যে আপনার নামে মিউচুয়াল ফান্ডগুলো অ্যালোকেট হয়েছে কিনা, অথবা ক্যাম্পসে গিয়েও আপনি দেখে নিতে পারেন। ক্যাম্পস যাবেন, সেখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করা যেতে পারে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা আশা করছি আনসার দিয়েছি। আলাদা আলাদা জায়গা থেকে যদি আমরা মিউচুয়াল ফান্ড বাই করি, কোনো রকম সমস্যা কিন্তু কিছু নেই। ও তৃতীয় নম্বর হচ্ছে, যদি আপনি ব্রোকার অফ অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো আপস্টক জিরোধা থেকে বাই করেন, আর সেখানেতে যদি আপনার মানে কি ওই ব্রোকার যদি বন্ধ হয়ে যায়, তখন কি করণীয়? প্রথম কথা হচ্ছে, যদি ব্রোকার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কেননা ব্রোকারদের কাছে আপনার টাকা কিন্তু একদম থাকবে না। কেন থাকবে না? ব্রোকাররা আপনার কাছ থেকে যে এসআইপির অ্যামাউন্ট নিচ্ছে বা লামসামের অ্যামাউন্ট নিচ্ছে, সেগুলো কিন্তু ডিরেক্টলি আপনার মিউচুয়াল ফান্ড হাউসেতে, মানে এএমসির কাছে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়, ঠিক আছে। যে আমরা বললাম এএমসির কাছে কিন্তু এইগুলো পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এই ব্রোকারদের হাতে কিচ্ছু থাকে না। তো নিশ্চিন্তে যে কোনো জায়গা থেকে আপনি মিউচুয়াল ফান্ড বাই করতে পারেন। আমি আবার বলছি, আপনি ক্যাম্পসের ওয়েবসাইটে একবার চেক করে নেবেন, যে জায়গা থেকে বাই করছেন আপনার কাছে একটা ফোলিও নাম্বার থাকবে। আপনি ক্যাম্পসের ওয়েবসাইটে যাবেন, ক্যাম্পস CAMS, গুগলে লিখবেন ক্যাম্পসে গিয়ে সেখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন। আপনার যে মিউচুয়াল ফান্ড বাই করেছেন তার স্টেটমেন্ট অবধি আপনি পেয়ে যাবেন। ওকে, যদি কোনো রকম প্রতারণার মামলায় সেবি তাদের বন্ধ করে দেয়, মানে হচ্ছে বিভিন্ন ব্রোকার বা এজেন্সির থ্রু আপনি মিউচুয়াল ফান্ড বাই করছেন, যদি সেবি বন্ধ করে দেয় মিউচুয়াল ফান্ডের সেই হাউসটাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কি করণীয়? তো প্রথম কথা বলছি, আপনার করণীয় কিন্তু কোনো কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেলে আপনার ফান্ড কিন্তু সুরক্ষিত থাকবে। এটা যে ফান্ড থাকে সেটা কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকে, তো কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে। ব্রোকার বন্ধ হলে কী আছে, আপনি আজকে গ্রোথে অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ড বাই করলেন, পরে ভবিষ্যতে আপনি চাইলে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্ট খুলে সেই আগের যে ফান্ডটা আছে সেই ফান্ডটা কিন্তু আপনি এক্সটার্নাল মিউচুয়াল ফান্ড কিন্তু ওটাকে আপনাকে সিঙ্ক্রোনাইজেশন করে নিতে হয়। সিঙ্ক্রোনাইজেশন করে নিলে কিন্তু সেখানেতে আপনার শো করাবে। তো কোনো রকম সমস্যা নেই, আপনারা বিন্দাস কাজ করতে পারেন, ঠিক আছে। তো একটি অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ড যদি আপনি কেনেন, সেটা কি অন্য অ্যাপে ট্রান্সফার করা যায়? ওকে, অন্য অ্যাপে কি ট্রান্সফার করা যায়? সেটা অবশ্যই ট্রান্সফার করা যায়।
আপনি যদি কোনো একটা রেগুলার ফান্ড বাই করেন সেক্ষেত্রে কোনো এজেন্সির কাছে ট্রান্সফার করে নিতে পারেন। ধরুন ব্যাংক থেকে রেগুলার ফান্ড বাই করেছেন, বর্তমান যুগে অনেকে ফোনপে থেকে মিউচুয়াল ফান্ড করছে, পেটিএম ফান্ড মানি থেকে মিউচুয়াল ফান্ড করছে, যে কোনো জায়গা থেকে করছে। আপনি যদি চান সেটাকে ট্রান্সফার করে নিতে পারেন, আপনি সুইচ করতে পারেন বা একজনের কাছ থেকে করে, যেরকম মোবাইল নাম্বার পোর্টিং হয়, একটা ফোন থেকে অন্য কোম্পানিতে যাওয়া যায়, মানে সেম নাম্বার থাকবে কিন্তু অন্য কোম্পানিতে ট্রান্সফার করা যায়, সেরকম এখানেতে একই কোম্পানিতে থাকবে, আপনি এজেন্ট ট্রান্সফার করে নিতে পারেন, খুব সহজে করে নিতে পারেন, কোনো রকম সমস্যা থাকে না। টাকা কিভাবে তুলবেন? দেখুন মিউচুয়াল ফান্ড এমন একটা জায়গা হচ্ছে যেখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকে, মানে আপনি যখন চাইবেন কিন্তু টাকা উইথড্রল করে নিতে পারবেন, তবে রিডিম রিকোয়েস্ট দিলে মোটামুটি 3 থেকে 4 দিন সময় নেয়। কেননা এই যে রিডিম রিকোয়েস্টটা হয়, মনে করুন আপনি শনিবার দিনে রিডিম রিকোয়েস্ট দিলেন, সেক্ষেত্রে তো যে এএমসি আছে, মার্কেট যখন না ওপেন হচ্ছে ততক্ষণ অবধি এটা এক্সিকিউশন করা যায় না, সেক্ষেত্রে সেই সময়ের জন্য ওয়েট করতে হবে। তারপর থেকে 3-4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু যেই অ্যাকাউন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু মিউচুয়াল ফান্ডটা চলে আসবে। ওকে, যদি কোনো ইএমআই মিস হয়ে যায় তাহলে আমার কি হবে? ওকে, এটা খুব ভালো প্রশ্ন। ধরুন আপনি 2000 টাকা করে, মানে প্রতি মাসে 2000 টাকা এসআইপি করেছিলেন, তো এসআইপি যদি 2000 টাকা প্রতি মাসে করেন, হঠাৎ করে যদি সেই 2000 টাকা আপনার অ্যাকাউন্টে না থাকে, ধরুন মাসের 5 তারিখে, মানে এভরি মান্থের 5 তারিখে, ঠিক আছে, এভরি 5 তারিখের দিনে তো আপনার এসআইপি কাটে, তো হঠাৎ করে সেই সময় কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নেই, যদি টাকা না থাকে তো কোনো রকম সমস্যা নেই, আপনার কিন্তু মিউচুয়াল ফান্ডটা কাটবে না। তবে একটা জিনিস আমি আপনাকে বলছি, সেক্ষেত্রে যেহেতু আপনি ইসিএস করেছেন বা ম্যান্ডেট করে রেখেছেন, সেক্ষেত্রে আপনি যেই ব্যাংকের থ্রু ম্যান্ডেট করেছেন, মানে ধরছি আপনার কিন্তু ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো ইন্ডিয়ান ব্যাংক আপনার কাছ থেকে একটা চার্জেস কাটবে, কেননা তাদের ফেলিওর হয়েছে, ম্যান্ডেটটা সাকসেস হয় না, সেই জন্য চার্জেস কাটবে। কত টাকা চার্জেস কাটবে এটা কিন্তু ব্যাংকের ব্যাপার, জেনারেলি 200-300 টাকা করে কাটে, তার উপরে জিএসটি থাকে, সামান্য একটা পরিমাণ চার্জ কাটে। তো যদি তিনবার যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থেকে ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে সেই মিউচুয়াল ফান্ডটা কিন্তু, যেটা এসআইপিটা আপনার কন্টিনিউ চলবে, এসআইপি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, সেটা কিন্তু স্টপ হয়ে যায়। যদি 3বার টাকা না থাকে, 3বার ট্রাই করবে মিউচুয়াল ফান্ড এমসিগুলো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার জন্য, যদি না থাকে সেক্ষেত্রে আপনার কি হয়ে যায়, আপনার কিন্তু মানে হচ্ছে বন্ধ হয়ে যায় মিউচুয়াল ফান্ড, কিন্তু এসআইপিটা বন্ধ হয়ে যায়। কিন্তু এসআইপি বন্ধ হলে কোনো অসুবিধা নেই, আপনার যে পরিমাণ টাকাটা জমে যায় সেটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথটা কিন্তু আপনি পেতে থাকবেন। মাসের কোন তারিখে ইএমআই কাটানো উচিত? তো জেনারেলি দেখুন, মাসের কোন তারিখে বলতে আমরা জানি মাসের প্রথমের দিকে, মানে হচ্ছে 1, 2, 3, 4, 5 তারিখ অবধি জেনারেলি বেশিরভাগ কোম্পানি কিন্তু, মানে বেশিরভাগ এমপ্লয়ি যারা কাজ করে তাদের কিন্তু স্যালারি চলে আসে, ঠিক আছে। তার মানে ওই পার্টিকুলার সময়টা, মানে হচ্ছে 1 থেকে 10 এই মাসের এই তারিখগুলোই সব থেকে বেশি পারচেস হয়। যখনই বেশি পারচেস হবে তখন তো মিউচুয়াল ফান্ডের একটা এনএভি থাকে, যেটাকে বলা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। সেই নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু ইনক্রিজ হতে পারে, কেননা যত ডিমান্ড আসবে তত কিন্তু নেট অ্যাসেট ভ্যালুর কিন্তু প্রাইস বাড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করেন যে ওই সময়টা বাদ দিয়ে ওর আগে যদি আপনি ডেটটা করেন সেটা কিন্তু ভালো হয়। আমি জেনারেলি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন মাসের তো 30 দিনের মাস, আমরা যদি অ্যাপ্রক্স ভাবি 30 দিনের মাস, তো এই 30 দিনের যে মাসটা হচ্ছে, আপনি যদি 25 তারিখ থেকে 29 তারিখের মধ্যে যদি মিউচুয়াল ফান্ডের ডেটটা রাখেন, তাহলে কিন্তু ওই সময় সব থেকে কম অর্ডার প্লেস হয়, ঠিক আছে। তো জেনারেলি হয়, তো সেক্ষেত্রে এই সময়টা কিন্তু পারফেক্ট সময় আপনার কিন্তু মিউচুয়াল ফান্ডে এন্ট্রি করার, মানে এসআইপির ডেটটা ঠিক করার, কেননা ওই সময়টা অনেকটা মানে ডিমান্ড কম থাকে, সাপ্লাই থাকে, তো ওই সময়টা খুব একটা বেশি অর্ডার পুশ হয় না। পুশ হয় কিন্তু যখন স্যালারি আসে, স্যালারি আসার পরেই অনেকে চায় যে আমি মাসের 1 তারিখে স্যালারি, কারো 2 তারিখে স্যালারি, 3 তারিখে তার মিউচুয়াল ফান্ডের প্রথম এসআইপিটা মানে কি ওখান থেকে ডিডাক্ট হয়। তো আপনার যদি মনে হয়, আপনি যদি পারেন, তাহলে কিন্তু 25 থেকে 29 তারিখের মধ্যে বা 20 থেকে 29 তারিখের মধ্যে চাইলে আপনি করতে পারেন, ঠিক আছে, সেটা আমার মনে হয় ভালো হবে। ওকে, তারপরে আসছি মিউচুয়াল ফান্ডের জন্য সব থেকে ভালো অ্যাপ কোনটি যেখানে কমিশন অনেক কম? দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু 2 রকমের থাকে, একটা থাকে আপনার হচ্ছে রেগুলার ফান্ড, আর একটা থাকে ডিরেক্ট ফান্ড, ঠিক আছে, রেগুলার আর ডিরেক্ট, তো এই দুটো ফান্ড থাকে। আপনি যদি রেগুলার ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার সামান্য কিছু পরিমাণ টাকা আপনি কম পেতে পারেন, কেননা সেখানে একটা এজেন্টের একটা কমিশন বা চার্জ থাকে। আর আপনি যদি রেগুলার ফান্ডে যেটা চার্জেসটা আপনাকে দিতে হয়, ডিরেক্ট ফান্ড হলে সেক্ষেত্রে আপনার চার্জেসটা লাগে না, কিন্তু এখানেতে আপনি
আপনি কারোর সাথে কথা বলতে নাও পারেন, কেননা ডিরেক্ট ফান্ডে কি হয়, সেক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য কেউ কিন্তু থাকে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু আপনি একেবারে নতুন এই ফিল্ডে, আপনি জানেন না কোন ফান্ডটাতে গ্রোথ বেশি, কোন ফান্ডটাতে রিটার্নটা সবথেকে বেশি পাওয়া যায়। সেটা কিন্তু যারা ডিস্ট্রিবিউটর হয়, মিউচুয়াল ফান্ডের এজেন্ট হয়, বা যারা রেগুলার ফান্ড বিক্রি করে, তাদের মধ্যে তারা একটা কমিশন পায়, সেই জন্য তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। তো আপনি তাদের কাছে যেতে পারেন, অথবা আপনি যদি চান কমিশন ফ্রি করার জন্য, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট যে কোনো অ্যাপেতে ইউজ করতে পারেন। আমরা দেখেছি ফোনপে কিন্তু যে মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে সেটা কিন্তু রেগুলার ফান্ড, বা বিভিন্ন ব্যাঙ্কগুলো যে মিউচুয়াল ফান্ড প্রোভাইড করে সেটা কিন্তু রেগুলার ফান্ড, বা কিছু কিছু ব্রোকার আছে, যেমন হচ্ছে আপনার জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান অথবা গ্রো, এরা কিন্তু রেগুলার ফান্ড ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, তো রেগুলার ফান্ড ভালো। আপনার যদি নলেজ থাকে স্টক মার্কেটে বা এই ফান্ড সম্বন্ধে কীভাবে কি এটা গ্রোথ হয়, সেক্ষেত্রে আপনার রেগুলার ফান্ড কিন্তু করা উচিত নয়, ডিরেক্ট ফান্ডই করা উচিত। আর যদি আপনার নলেজ না থাকে, আপনি একেবারে নতুন, আপনার মনে হয় কারো সাহায্য দরকার, কেননা এই ডিজিটাল মার্কেটে আপনি হয়তো ঠিকমতো বুঝে উঠতে পারছেন না কোন ফান্ডটা ভালো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার ফান্ডটা সব থেকে বেস্ট হবে। তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ডে কেনার জন্য সব থেকে ভালো অ্যাপ কোনটি? তো ভালো অ্যাপ যেখানে কমিশন কম, এটাই আমরা বললাম, যে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, আপনার কিন্তু ম্যাটার করে যে ব্যাঙ্ক থেকে করবেন না, এজেন্ট থেকে করবেন, রেগুলার করবেন না ডিরেক্ট করবেন। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, 10,000 টাকা মাসে বিনিয়োগ করতে হলে একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, নাকি 5,000 করে দুটো ফান্ডে ইনভেস্ট করবেন? দেখুন, আপনি চাইলে একবারেই এককালীন কিন্তু জমা করে দিতে পারেন, অথবা আপনি যদি চান দুটো ফান্ডেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে হয়, দেখুন 10,000 টাকা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, আজকাল সকলেই প্রায় ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করে। 10,000 টাকা আপনার কাছে হতে পারে অনেকটা বড় টাকা, কিন্তু অনেকেই কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে, কেননা এখানে রিটার্ন বেশি আসে। তো সেক্ষেত্রে দুটো ফান্ডে না করার থেকে আপনি চাইলে একটা ফান্ডে করে নিতে পারেন। যদি আপনি ভাবেন মাসে আমি 40 বা 50,000 টাকা করবো, তখন দুটো ফান্ডে করতে পারেন। আমার মনে হয় একটা ফান্ডে করে নেওয়া উচিত, কেননা এক্ষেত্রে ডাইভার্সিফিকেশন করার খুব একটা দরকার পড়ে না, কেননা অ্যামাউন্টটা প্রতি মাসে তো 10,000 টাকা। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই, আপনি যদি চান একটা ফান্ডে ইনভেস্ট করতে পারেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সপেন্স রেশিও। ঠিক আছে, এক্সপেন্স রেশিও। তো এই এক্সপেন্স রেশিওটা কি? এই এক্সপেন্স রেশিওটা হচ্ছে যে আপনার যে ফান্ডটাকে ম্যানেজ করার জন্য আপনার জন্য একটা থাকছে এএমসির ফান্ড ম্যানেজার থাকে। সেই ফান্ড ম্যানেজার কি করে? সেই ফান্ড ম্যানেজার আপনার ফান্ডটাকে ম্যানেজ করে, তার জন্য একটা কমিশন চার্জ করে, আপনার ফান্ডের উপর কমিশন চার্জ করে। আপনার মতো অসংখ্য মিউচুয়াল ফান্ড এসআইপি যারা আছে, তারা কিন্তু এই ফান্ডটাকে মানে কি তাদের ফান্ডটাকে ম্যানেজ করে, সেই জন্য তাদের খরচা চালানোর জন্য আপনার কাছে একটা চার্জেস করে, সেটার নাম হচ্ছে এক্সপেন্স রেশিও। যে এক্সপেন্স রেশিও যত কম, তত কিন্তু অবশ্যই ভালো হবে। ঠিক আছে, স্বল্প মেয়াদী বিনিয়োগের জন্য সেরা ফান্ড কোনটি? স্মল ক্যাপ আপনি দেখতে পারেন, অথবা আপনি ডেপ্ট ফান্ড দেখতে পারেন, যেক্ষেত্রে খুব অল্প সময়ের জন্য আপনি বিনিয়োগ করছেন। আর দীর্ঘমেয়াদী যদি ফান্ডের জন্য আপনি বলেন, তাহলে কিন্তু সবসময় চেষ্টা করবেন দীর্ঘমেয়াদীর জন্য লার্জ ক্যাপ ফান্ড কিন্তু সব থেকে বেশি হবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনার যদি মনে হয় আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম না, আপনার মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আপনার যা প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আসছি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।